আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, একদম বেসিক থেকে। সেটা হচ্ছে যে তোমাদের প্রথম অধ্যায়ের যে তোমাদের দুইটা অনুশীলনী আছে, সেই দুইটা অনুশীলনী কি ভাইয়া বলো তো? 1.1 এবং 1.2। 1.1 আলোচনা করা আছে বর্গ আর কি বলতো ও বর্গমূল সম্পর্কে। বর্গমূল সম্পর্কে আমরা 1.1 আলোচনা করা আছে। আর 1.2 আলোচনা করা আছে মূলত অমূলত সম্পর্কে। মূলত ও আমাদের কি বলতো মূলত সম্পর্কে। এটাতে আমাদের আলোচনা করা আছে মূলত 1.2 এ মূলত অমূলত, আর 1.1 এ বর্গ আর বর্গমূল। কিন্তু আমাদের অধ্যায়ের নামই কিন্তু ভাইয়া মূলত আর অমূলত সংখ্যা, বুঝতে পারছো? তো এখন আসো আমরা এই পর্বে আমরা এই অধ্যায়ের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো সংক্ষিপ্তভাবে ক্লিয়ার করব, এবং তোমাদের যে কাজগুলো আছে, শুরুতে যে কাজগুলো আছে দেখো, 2 পেজের কাজ এবং 2 পেজের যে কাজটা আছে সেই কাজটা আমরা একদম বেসিক থেকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমরা চলে যাই। তো শুরুতেই আমরা দেখো এখানে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রথম আমরা শুরু করি যে বেসিক কি জিনিসগুলো আমাদের জানা দরকার। তো যেহেতু আমাদের এখানে বর্গ, বর্গমূল, মূলত আর অমূলত এই চারটা সম্পর্কে আমাদের এই টোটাল এই অধ্যায়টা, তো এই ক্ষেত্রে আমাদের এই চারটা জিনিস আমরা এখন ক্লিয়ার করব। দেখো ভাইয়া, তাহলে আমাদের বর্গ কি জিনিস একদম সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে। বর্গ হচ্ছে যে, তুমি বর্গ অবশ্যই চেনো, সেটা কি বলতো? আমরা যে ছোটবেলায় এ এর উপরে যে স্কোয়ার দিছিলাম না, এই যে এটাকে আমরা কি বাংলাতে বলি, একে আমরা এ স্কোয়ার বলি না, একে আমরা কি বলি বলতো? বর্গ। এই জিনিসটা কি আমাদের বলতো? বর্গ। আর বর্গমূল কি বলতো ভাইয়া? বলতো বর্গমূল কি জিনিস বলতো? বর্গমূল এই যে রুট আছে না, তুমি তো দেখছো রুট চিহ্ন, এইরকম একটা চিহ্ন আছে না, রুটস, এই চিহ্নকে আমরা কি বলবো? তো এর বাংলা হচ্ছে কি বলতো? আমাদের বর্গমূল। বুঝতে পারছো? চিহ্নটা আমি আগে শিখে নিলাম তোমাদেরকে। এই যে উপরে আমরা স্কোয়ার দিই না, এর বাংলাটা কি বলতো? বর্গ। একে বলে কি? বর্গ। বুঝতে পারছো? আবার এই যে রুটস মানে একে বলে কি? বর্গমূল। এটা সম্পর্কে আমাদের প্রথমে শিখবো। তো দেখো ভাইয়া, আমরা শুরু করি। তো বর্গ হচ্ছে যে, সহজভাবে মনে রাখবা, বইয়ে তো অনেক সংখ্যা আছে, একই সংখ্যার গুণফলকে বর্গ বলে। এটাই শুধু তুমি মনে রাখবা। তোমার বইয়ে সংজ্ঞা দেওয়া আছে, সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু অর্থে এটা সহজে মনে রাখতে পারবা যে একই সংখ্যার গুণফলকে কি বলা হয় বলতো? বর্গ বলা হয়। বুঝতে পারছো? একই সংখ্যার গুণফলকে আমাদের কি বলা হয় বলতো? বর্গ বলা হয়। এটুকু জাস্ট, আর কিছু না। আমাদের অভ্যাসগুলো কি হয়ে গেছে, আমরা খালি মুখস্থ বিদ্যাটা পড়ি, বড় হোক ছোট হোক সবগুলো মুখস্থ করে ফেলে দিই, কিন্তু দিন শেষে মনে থাকে না। এই জন্য ভাইয়া আমি তোমাদেরকে বলবো শুধুমাত্র এটুকু মনে রাখবা যে একই সংখ্যার গুণফলকে আমাদের কি বলা হয়? বর্গ। এবার আসো একই সংখ্যা কি জিনিস। ধরো লিখলা তুমি 7 মানে আরেকটা 7 গুণ করে লিখবি। 7 আর 7 গুণ করলে কত হয় বলতো? 49। এই গুণফল মানে এই 49টাই হলো কি বলতো ভাইয়া? বর্গ। ভালো করে বুঝো, এই 49টাই কি আমাদের বলতো? বর্গ। এই যে 7 আর 7 গুণ করে যে আমাদের 49টা আবার হলো, এটাই আমাদের একই সংখ্যার গুণফল, একে আমরা কি বলবো বলতো? বর্গ বলবো। ধরো আবার লিখলাম 13 গুণন 13। 13 গুণ করলে কত হয় বলতো? 169 হয় না? এই 169টাই কি বলতো ভাইয়া? তোমাদের বর্গ। বুঝতে পারছো? বর্গ ক্লিয়ার? আশা করি এটুকু ক্লিয়ার রাখলে আশা করি বুঝতে পারবো, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বর্গটা ক্লিয়ার করলাম যে একই সংখ্যার গুণফলকে আমরা কি বলবো বলতো? বর্গ। এবার আসো বর্গমূল। এটা আরো সোজাভাবে তুমি মনে রাখতে পারবা যে বর্গ সংখ্যার মূলে যা থাকে, বর্গ সংখ্যার মূলে যা থাকে, বর্গ সংখ্যার মূলে যা থাকে তাই বর্গমূল। এটা কিন্তু এক্সাক্ট আমরা ধরো সংজ্ঞা না মনে রাখে আমরা সহজভাবে কিভাবে শিখবো সেটা আমরা চেষ্টা করতেছি। বুঝতে পারছো? বর্গমূল। তাহলে ভালো করে বোঝো। তাহলে আমাদের বর্গ সংখ্যার মূলে যা থাকে, বর্গ সংখ্যার মূলে বর্গমূল। তাহলে আমরা কি বললাম বলতো ভাইয়া? তাহলে আমরা এখানে লিখলাম যে বর্গ সংখ্যার মূলে যা থাকে তাই কি বলতো ভাইয়া? বর্গমূল। এবার আসো তাহলে এটা কিভাবে বুঝবো? ধরো আমরা লিখলাম 6 আর 6 গুণ করে কত হয় বলতো? 36। এই 36টা তো আমাদের কি সংখ্যা বলতো? বর্গ সংখ্যা না? এটা তো আমাদের বর্গ। তাহলে এই 36-এর মূলে কি আসলো বলতো? 6 থেকে 36 হয়নি, 6 গুণ করে। তাহলে এখানে আমাদের এই 6টা কি বলতো ভাইয়া? বর্গমূল। কি বলতো? বর্গমূল।
তুমি তোমার যদি বিশ্বাস না হয় তুমি যে রুট করো মানে এই বর্গমূল চিহ্নতে করো 6 উপরে ক্যালকুলেটর রুট করে দেখবে 6 বাড়াবি, কত বাড়াবি বলো তো 6 বাড়াবি। বুঝতে পারছো জিনিসটা, কনসেপ্টটা তুমি খালি ক্লিয়ার করো ভাইয়া। দেখো আমাদের কি বলছে যে বর্গ সংখ্যার মূলে যা থাকে তাই কি বলতো বর্গমূল। বর্গ সংখ্যার মূলে তার মানে 6 আর 6 গুণ করলে হয় 36, তাহলে গুণফল তো আমাদের চলে যায় বর্গের মধ্যে। এর মূলে কি আছে বলতো 6 আছে, 6 কিভাবে হলো 6 6 গুণ করে 36 হচ্ছে, তাহলে 6টাকে আমরা কি বলবো বর্গমূল। এমনিতেও তুমি যদি প্রমাণ চাও তাহলে রুটও তুমি কি করো 36 রুট করো দেখবা 6 আসবে। বুঝতে পারছো বিষয়টা, আশা করি ক্লিয়ার। ধরো আরও একটা উদাহরণ দিই, ধরো আমরা 8 গুণন 8, 8 আটা কত হয় বলো তো, 8 আটা হয় 64। 64টা কি সংখ্যা বলো তো, 64টা হলো বর্গ সংখ্যা। কি বলো তো 64 হলো বর্গ সংখ্যা। এর মূলে কি আছে 8 আছে না, এই 8টা কি সংখ্যা, এই 8 হলো বর্গমূল, এই 8টা কি বলো তো বর্গমূল। বুঝতে পারছো ক্লিয়ার। তাহলে এই 64টা আমাদের কি বলো তো, এই 64টা আমাদের হচ্ছে যে বর্গ সংখ্যা ছিল, এর মূলে কি আছে 8, 8টাকে কি বলবো বর্গ। এই জন্য বলা হচ্ছে যে বর্গ সংখ্যার মূলে যেটা থাকে সেটাকে আমরা বর্গমূল বলে থাকি। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এটা আমরা তো রুট করেও বের করতে পারি, কিন্তু আমরা সেটা অঙ্কের মাধ্যমে শিখলাম। আশা করি ক্লিয়ার, বর্গ আর বর্গমূল এটুকু জানলে আলহামদুলিল্লাহ। তারপরে আসো, এরপরে আমাদের কি শিখতে হবে, পূর্ণবর্গ একটা তোমাদের টপিক আছে। কি আছে ভাইয়া বলো তো, পূর্ণবর্গ। তোমাদের বইয়ের মধ্যে দেখবা পূর্ণবর্গ একটা টপিক আছে, এই টপিকটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো পূর্ণবর্গ, পূর্ণবর্গ জিনিসটা কি ভাইয়া বলো তো, মনে রাখবা পূর্ণবর্গ হচ্ছে যে পূর্ণ সংখ্যার বর্গ, পূর্ণ সংখ্যার বর্গ। পূর্ণবর্গ হলো কি ভাইয়া বলো তো, পূর্ণ সংখ্যার বর্গ। তাহলে পূর্ণ সংখ্যা কি জিনিস, তুমি ক্লাস 6 একটা তোমাদের 3 অধ্যায় একটা অধ্যায় ছিল যে পূর্ণ সংখ্যা চ্যাপ্টার, যে আমরা জানি কি শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হয় ভাইয়া বলো তো পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ আমাদের এরকম একটা আমরা রেখাচিত্র শিখছিলাম, সেই রেখাচিত্র এখানে বসে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এর মানে প্লাস আলা মান বসে, আর লেখ বসে কি এরপর আছে মাইনাস কি বলতো 1, -2, মাইনাস কি বসে বলতো 3 বসে না, আর যে 0। এই জন্য বলা আছে কি ভাইয়া বলতো শূন্য সহ সকল ধনাত্মক, এগুলো কি ধনাত্মক, এগুলো সবগুলো ধনাত্মক, এগুলো কি ঋণাত্মক। অখণ্ড, অখণ্ড মানে ভাগ আকারে থাকা সংখ্যা না। তাহলে আমাদের কি বললাম বলতো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হয় বলতো ভাইয়া পূর্ণ সংখ্যা বলা হয়। এই পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যা যে প্রমাণ দেখায় যে পূর্ণবর্গ আর খালি বর্গের মধ্যে পার্থক্য। ধরো আমরা পূর্ণ সংখ্যা লিখি, ধরো 3 গুণন 3 লিখলাম 9, তারপরে আমরা কি লিখতে পারি বলতো 7 গুণন 7 49, 11 গুণন 11 সমান সমান 121। আচ্ছা এবার আসো 1.5 গুণন 1.5 ইকুয়াল টু লিখতে পারি 2.25। এরপর আমাদের কি আছে 2.5 গুণন 2.5 ইকুয়াল টু হয় কত 6.25। কত হয় বলো তো 6.25। বুঝতে পারছো? আচ্ছা দেখো 6.25। এবার আসো, তাহলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে পূর্ণবর্গের জিনিসটা কি। পূর্ণবর্গ হচ্ছে যে পূর্ণ সংখ্যার বর্গ। আর এখন আসো বর্গ মানে কি, বর্গ মানে আমরা কি বলছিলাম ভাইয়া বলো তো একই সংখ্যার গুণফল। তাহলে দেখো তো এটাও 1.5 এটাও 1.5, 1.5 গুণ করলে আমরা কি এটা বর্গ পাইনি, তাহলে এটাকে আমরা কি বর্গ বলতে পারবো না? অবশ্যই বর্গ বলতে পারবো। আবার 2.5 আর 2 একই সংখ্যার গুণফল গুণ হচ্ছে না, এটা আমাদের কি তাহলে একে আমরা কি বর্গ বলতে পারবো না। কিন্তু এই যে দেখো এখানেও একই সংখ্যা, এখানে 3 3 9, তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। এই 3 3 যে 9 এক বলবো আমরা পূর্ণবর্গ। বুঝতে পারছো? আমার 7 7 যে 49, এটাকেও আমরা বলবো পূর্ণবর্গ। 11 আর 11 গুণ করলে 121 হয়, এটাকেও আমরা কি বলবো বলতো পূর্ণবর্গ বলবো। কারণ কি বলতো এগুলো সবগুলো পূর্ণ সংখ্যার বর্গ, পূর্ণ সংখ্যা ইউজ হয়েছে। বুঝতে পারছো? আর এটাকে আমরা শুধু বর্গ বলবো। কি বলবো ভাইয়া বলতো শুধু বর্গ বলবো। যে 1.5 আমরা যে একই সংখ্যার গুণফল হয় শুধু বর্গ বলবো। বুঝতে পারছো বিষয়টা? বর্গ আর পূর্ণবর্গের পার্থক্য ক্লিয়ার করে দিলাম। আশা করি আমরা যদি এইটুকু বেসিক ক্লিয়ার থাকে মোটামুটি আমরা এই অধ্যায়টা ক্লিয়ার করতে পারবো। তাহলে আমরা ফার্স্টে বর্গ শিখলাম, তারপরে কি আমাদের বর্গমূল শিখলাম। এখন আসো আমরা খালি বর্গ আর পূর্ণবর্গর পার্থক্যটাও শিখে ফেলে দিলাম। এরপর আসো ছোট্ট করে আমরা আর একটা টপিক শিখবো, সেটা হচ্ছে যে মূলত ও অমূলত। তাহলে মূলত আর অমূলত সংখ্যার টপিকটা আমরা একদম ক্লিয়ার করি। কি আছে বলতো মূলত। মূলত হচ্ছে সহজ ভাষায় মনে রাখবা যে সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা যায়। কি বলতো ভাইয়া? করা যায়।
তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে মনে রাখবা কি, যে সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা কি বলবো বলতো, মূলদ সংখ্যা বলে। এটুকু মনে রাখলেই হচ্ছে। এবার আসো, যে সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা যায় মানে কি সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু দাঁড়াও। সেটা হচ্ছে যে ভাগ। আচ্ছা, যে সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা কি বলবো বলতো, মূলদ সংখ্যা বলবো। তাহলে আমরা দেখো এখানে ভাগ, তাহলে দেখো এই ধরো আমরা লিখলাম 8, 8 আমরা চাইলেই কিন্তু লিখতে পারি 16/2 আকারে লিখতে পারবো না বলতো? 16/2 আকারে লিখতে পারবো না? লিখতে পারবো। এই যে 16 দল 2 দ্বারা ভাগ করে তাহলে 8 হয়। এই ধরো আমরা 20 লিখছি, 20কে আমরা চাইলেই লিখতে পারি যে কি বলতো, এই যে 100 কত বলতো, 5, 5 বিশং কি আমাদের 100 হয় না? বুঝতে পারছো? এই যে দেখো 5 বিশং 100। তাহলে আমরা মনে রাখবা যত পূর্ণ সংখ্যা আছে সবগুলো মূলদ সংখ্যা। 100 হোক, 200 হোক, 5 হোক, 7 হোক, 10 হোক, যত পূর্ণ সংখ্যা আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 এগুলো আছে না, এগুলো সবগুলোই আমাদের কি মূলদ সংখ্যা। এইভাবে ভাগ আকারে আমরা প্রমাণ করে পেতে পারবো। কিভাবে? এই 8 হোক, 16 8 2 16 হয়, এতে 20 হলো, 100 যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 20 হয় না। তার মানে সহজভাবে মনে রাখবা, মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। তার প্রমাণ আমি দিয়ে দিলাম। এবার আসো, পরীক্ষার বাবা এত সহজ আসবি না। তাহলে এবার আসো, তাহলে মূলদ সংখ্যাটা অমূলদ সংখ্যাটা শেষ করি। তাহলে অমূলদ সংখ্যা কি? যেটা প্রকাশ করা যায় না। যেটা কি যায় না বলতো? ভাগ আকারে প্রকাশ করা যায় না। এবার আসো করলাম অমূলদ সংখ্যাটাও। তাহলে অমূলদ কি জিনিস বলতো বাবা? অমূলদ হচ্ছে যে সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা যায় না। কিন্তু ভাই এত সহজ তো আমাদের পরীক্ষায় দিবে না। দুইটা জিনিস শুধুমাত্র মনে রাখবা, পরীক্ষা যেটা আসবে সেটাই পারবা। সেটা কি দেখো, রুট করার ফলে ধরো রুট 36 একখানে দেওয়া আছে, আবার রুট কত আছে বলতো আমাদের 37 দেওয়া আছে। এই দুটো উদাহরণ মনে রাখলেই পারবা। সেটা হচ্ছে যে আমরা যদি 36 রুট করি তাহলে আমাদের কত বাড়ায় বলতো? 6 বাড়ায়। আবার একজন আমরা রুট করি 5 দশমিক আমাদের কত বাড়ায়? 54, তারপরে 49, 32 সামথিং আরও বাড়ায়, এরকম ডট 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 অনেকগুলো বাড়ায়। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা মনে রাখবা, যেই সংখ্যা রুট করার পরে তোমার এরকম পূর্ণ সংখ্যা বাড়াবি সেটা হবে মূলদ, আর যেই সংখ্যা রুট করার পরে আমাদের কি বাড়াবে? দশমিক, অসীম দশমিক বাড়াবি বা দশমিক সংখ্যা বাড়ে তাক মূলদ। দেখো তো এখানে 5 দশমিকের পর হতেই আছে হতে আছে হতে আছে হতে আছে, তার কোনো শেষ নাই। তাহলে এরকম রুট করার ফলে যাক তুমি দশমিক সংখ্যা বাড়াবে সেটা হবে অমূলদ, আর যাক রুট করার ফলে তোমার মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা বাড়াবি সেটাকে আমরা কি বলবো বলতো? মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তাহলে মূলত অমূলদটা আমরা কিন্তু একদম ক্লিয়ার করে নিলাম, একদম বেসিক থেকে। এইবার আসো আমরা মূল আলোচনায়। তাহলে ভাইয়া এই অধ্যায়গুলো আমরা ভালোভাবে শিখতে চাই, এই কয়টা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি বর্গ। বর্গ কি? একই সংখ্যার গুণফল। বর্গমূল কি? বর্গ সংখ্যার মূলে যেটা থাকে সেটাই বর্গমূল। পূর্ণবর্গ কি ভাইয়া বলতো? পূর্ণ সংখ্যার বর্গকে পূর্ণবর্গ বলা হয়। এরপর আমরা কি শিখলাম বলতো? মূলদ। মূলদ কি? যে সংখ্যাকে ভাগ করা যায়, অর্থাৎ রুট করলে যেটা পূর্ণ সংখ্যা আসবে সেটা আমাদের কি মূলদ সংখ্যা। কারণ কি? সবগুলো আমাদের কি মূলদ পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা হয়। এরপর যে সংখ্যাকে রুট করলে দশমিক সংখ্যা আসবে অনেকগুলো, সেগুলোকে আমরা কি বলবো বলতো? অমূলদ। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা আসো, এবার আসো আমরা মূল পড়ায় চলে যাই। এখন আসো মূল পড়া আমাদের কি দুই পেজে তোমাদের একটা কাজ দিছে, এই কাজ দুটো আমরা সমাধান করব। দেখো এই দুটা কাজ সমাধান করবে গেলে তোমাদের এই বইয়ের আরো একটা বেসিক জিনিস দেওয়া আছে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। একদম ক্লিয়ার? এদিক মনোযোগ দাও একটু, তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে মনে রাখবা, কোন সংখ্যার শেষে যদি 2 3 7 আর 8 2 3 7 8 এই কয়টা থাকে সেটা 100% গ্যারান্টি যে সেটা আমাদের কি হবে না বলতো? পূর্ণবর্গ হবে না। আমাদের কি এখানে আমাদের দিছে কি পূর্ণবর্গ, কি বলতো? পূর্ণবর্গ। পূর্ণবর্গ তোমার দেখবা তোমাদের বইয়ের পেজে 3 পেজে না 4 পেজে পূর্ণবর্গ হওয়ার কিছু শর্ত দিছে, লক্ষণীয় বিষয় দিছে। আবার পূর্ণবর্গ হয় না সেটারও একটা কি দিছে বলতো? লক্ষণীয় বিষয় দিছে। তাহলে মনে রাখবা 2 3 7 8 এগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে সেটা পূর্ণবর্গ কি হবে না? হবে না। পূর্ণবর্গ হবে না, পূর্ণবর্গ হবে না। সেটা হচ্ছে যে আমাদের এটা। এরপরে আমাদের কি আছে বলতো? যে বিজোড় সংখ্যক শূন্য। তাহলে আমাদের কি বলতো? বিজোড় সংখ্যক শূন্য। বিজোড় সংখ্যক শূন্য। বিজোড় সংখ্যক শূন্য মানে কি ভাইয়া বলতো? ধরো আমাদের দেওয়া আছে কত? 10, দেওয়া আছে কত আমাদের? 750। এগুলো অর্থাৎ বিজোড় সংখ্যক শূন্য। দেখো এখানে কয়টা শূন্য আছে বলতো? একটা শূন্য আছে না? এখানেও একটা শূন্য আছে না? একক আমাদের যদি কোনো সংখ্যার বিজোড় সংখ্যক শূন্য থাকে এবার একক দশক স্থানে, সেগুলোকে আমরা কি বলবো? শেষের দিকে আমরা পূর্ণবর্গ হবে না। তার প্রমাণ দেখো 2 3 5 7। এবার ভাইয়া বলতো ধরো আমরা লিখলাম আমরা 32, লিখলাম আমরা 122, তারপরে লিখলাম আমরা কত বলতো?
43 লিখলাম আমরা কত বলতো 78 লিখলাম আমরা 87। এখন দেখো তো বাবা, এমন কোনো সংখ্যা আছে যে একই সংখ্যা গুণ করলে আমাদের এটা বর্গ হবে, পূর্ণবর্গ হবে? তাই এমন কোনো সংখ্যা আছে যে একই সংখ্যা গুণ করলে কখনো 122 হবে, একই সংখ্যা গুণ করলে কখনো 43 হবে, একই সংখ্যা গুণ করলে কখনো 78 হবে, একই সংখ্যা গুণ করলে কখনো কি হবে বলতো আমাদের 87 হবে? এই জন্যই বলা আছে 2, 3, 7, 8 এইগুলো সংখ্যা যদি কোনো সংখ্যার একক স্থানে বা একক স্থানে বা সর্বশেষে দেখো, তাহলে তুমি কি বলবা? এক কথাই শেষ, এটা পূর্ণবর্গ হবি না, হবি না, হবি না। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা কি বললাম বলতো, একক স্থানে যদি 2, 3, 5, 7 2, 3, 7, 8 থাকে, তাহলে আমরা সেটা পূর্ণবর্গ হয় না। দ্বিতীয়ত কি বলতো, বিজোড় সংখ্যক শূন্য। কোনো এমন সংখ্যা আছে যে দুটো একই সংখ্যা গুণ করলে জীবনে 10 হবে, দুটো একই সংখ্যা গুণ করলে কখনো 750 হবে? হবে না। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে পূর্ণবর্গ হবে না কি কি থাকলে সেটা আমরা আলামতটা ক্লিয়ার করলাম। এবার আসো ভাইয়া, আমাদের আর কি পড়তে হবে? এটা পড়তে হবে যে পূর্ণবর্গ, এরপরে বাকিগুলো সেলের সংখ্যা, সেগুলো কি পূর্ণবর্গ হবে কিনা সেটাই আমি তোমাদেরকে প্রমাণ দিই। দেখো এবার আসো, আমাদের বাকি থাকলো কি বিষয়গুলো, যে 0, 1, 4, তারপরে হচ্ছে যে কি 5, 6 আর কি বলতো 9। এই কয়টা সংখ্যা কি বলতো, এই কয়টা সংখ্যা 0, 1, 4, 5, 6, 9 এই কয়টা সংখ্যা থাকলে পূর্ণবর্গ হবেই না হবি না? এই কয়টা সংখ্যা থাকলে পূর্ণবর্গ হতেও পারে নাও পারে, গ্যারান্টি না। ভালো করে বোঝো, গ্যারান্টি না। যে এই কয়টা সংখ্যা যদি কোনো সংখ্যার একক স্থানে বা সর্বশেষে থাকে, তাহলে সেটা পূর্ণবর্গ হতেও পারে কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে নাও হতে পারে। বুঝতে পারছো বিষয়টা? একদম ক্লিয়ার করে দেখো। তাহলে আমরা তোমাকে উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তাহলে ভাইয়া দেখো তো, আমরা লিখলাম এটি 71, আবার এই জায়গাতে আমি আরেকটা লিখলাম যে 81। ভালো করে বুঝো। এরপরে আমি লিখলাম হচ্ছে যে 44, আবার লিখলাম কত 64, এই দুটো গেল। এরপর আমরা লিখলাম কত বলতো 169, আর কত লিখলাম বলতো 149। আচ্ছা, এরপরে আমরা আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে লিখলাম আমরা 25, আর লিখলাম আমরা কত 85। তাহলে আমরা দেখো সবগুলো লিখছি কিন্তু। এরপরে আমরা লিখলাম হচ্ছে যে 10, আবার লিখলাম কত বলতো 100। এখানে আমি অনেকগুলো সংখ্যার পার্থক্য তোমাকে দিয়ে বোঝাচ্ছি যে এইগুলো থাকলে, এই সংখ্যাগুলো থাকলে আমাদের পূর্ণবর্গ হতেও পারে নাও পারে। তুমি এই বেসিকগুলো ক্লিয়ার করতে পারো, 1 নম্বর অঙ্ক চুটকি মেরে তুমি ক্লিয়ার করতে পারবে। এদিক দেখো, তাহলে আমাদের কি আছে? প্রথমে আমরা দেখো এখানে কি লিখছি ভাইয়া বলো তো। এখানে আমাদের লেখা আছে যে 71, 81। কোনো এমন সংখ্যা আছে যে একই সংখ্যা গুণ করলে জীবনে 81 হবি না? কিন্তু বাবা এদিক দেখো তো, 9 আর 9 গুণ করলে 81 হয় না। তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো তো, এই 1 থাকার কারণে হচ্ছে, আবার এই 1 থাকার কারণে হচ্ছে না। এই 1 থাকার কারণে, এখানে 1 থাকার কারণে এটা ঠিকই হচ্ছে, আবার এটা হচ্ছে না। এই জন্য বলা আছে হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। এবার আসো এটা 9, 169 কি হয় ভাইয়া বলতো? 13 গুণন 13 করলে কত হয় বলতো? 169 হয়। আর কোন এমন সংখ্যা আছে একই সংখ্যা দুটো গুণ করলে জীবনে 159 হবি না? এই জন্য বলা আছে হতেও পারে নাও পারে। এবার আসো 25, 5 গুণ করলে কত হয়? 25 হয়। কোনো এমন সংখ্যা নাই যে গুণ করলে আমাদের 85 হবে, বাদ। 44, কোনো এমন সংখ্যা নেই যে একই সংখ্যা গুণ করলে আমাদের 44 হবে, জীবনেও হবে না। এবার আসো 64, 8 8 কত হয় বলতো? 8 8 আমাদের কত হয় বলতো? 64 হয়। এবার আসো, কোনো এমন সংখ্যা আছে যে একই সংখ্যা গুণ করলে আমাদের কি হবে বলতো? এই যে 10 হবে না, কিন্তু 10 10 গুণ করলে কত হয়? 100 হয়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা কি বুঝলাম বলতো? আমাদের যদি সংখ্যার শেষে 0 1 4 তারপরে 5 6 9 এগুলো থাকে, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পূর্ণবর্গ হতেও পারে নাও পারে। বুঝতে পারছো? আর একটা জিনিস, সেটা হচ্ছে জোড় সংখ্যক শূন্য। কি আছে বলতো? জোড় সংখ্যক শূন্য। জোড় সংখ্যক শূন্য মানে বোঝাচ্ছে আমাদের এই যে দেখো, এই যে 200, এটা একটা জোড় সংখ্যক শূন্য, আর এই যে 100, এগুলা থাকলে হতেও পারে নাও পারে। বুঝতে পারছো বিষয়টা? এটাই আমাদের এখানকার বেসিক। তাহলে আমরা বেসিকটা একদম সবকিছু শেষ করলাম। আশা করি তুমি আমার যদি 25 মিনিট ক্লাসটা কেউ তো মনোযোগ দিয়ে করো, একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার যদি আবার দেখো, আমি গ্যারান্টি দিতে পারতেছি যে এই অধ্যায়ের তুমি কোনো এমসিকিউ বা শর্ট কোশ্চেনের ঠিকবা না। এবার আসো, তোমরা যে পরীক্ষাগুলো দাও, তোমরা পরীক্ষাগুলো দিতে দেখবা অ্যাভারেজ স্টুডেন্ট তোমরা সবাই সৃজনশীলে ভালো করো, বড় প্রশ্নে ভালো করো, সবাই খালি ডাব্বা মারো কি সংক্ষিপ্ত প্রশ্নে আর এমসিকিউ এর, তাই না ভাইয়া বলো তো? তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ তুমি যদি বস হতে চাও, ভালো করতে চাও, তাহলে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছো? আমি বারবার বলতেছি, আমি তোমাদেরকে এই 20 মিনিটে, গত 20 মিনিটে আমি যেই কয়টা জিনিস শিখালাম, এই টপিকগুলো তোমার মাথার মধ্যে শুরুতে না ঢোকে, তুমি আবার এই ভিডিওটা দেখবা শুরু থেকে, দেখার পরে ক্লিয়ার করার পরে তারপরে এগুলো অঙ্কগুলো করবা। বুঝতে পারছো? দেখো এবার, তাহলে এবার আসো,
আমাদের এই অঙ্কগুলা সমাধান করাবো। তো দেখো 1 নাম্বার কি বলছে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এত 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 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না। কিছুক্ষণ আগে তো আমরা শিখলাম যে হতেও পারে নাও পারে, এই জন্যই হবে না। সিম্পলি আমরা লিখে প্রমাণ দিয়ে দেবো। দেখো তাহলে 1 নাম্বার আছে যে আমরা জানি বর্গ সংখ্যার নিয়ম অনুসারে বর্গ সংখ্যার নিয়ম অনুসারে আমরা জানি বর্গ সংখ্যার নিয়ম অনুসারে একক স্থানে 0 1 তারপরে 4 5 এরপরে কি আছে বলতো 6 9 হলেই বর্গ সংখ্যা হয় না, বর্গ সংখ্যা হয় না। তাহলে আমরা লিখলাম কি, যে আমরা তো জানি কী জন্য হয় না সেটা তো তোমাকে বুঝাইছি। তাহলে লিখলাম আমরা ভাষা কি লিখছি, আমরা জানি বর্গ সংখ্যার নিয়ম অনুসারে একক স্থানে 0 1 4 5 তারপরে 6 9 ইত্যাদি হলেই আমাদের কি বলতো বর্গ সংখ্যা হয় না। কারণ লিখলাম 41 44 তারপরে আমরা লিখলাম কত 79 ইত্যাদি সংখ্যা তিনটির একক স্থানে যথাক্রমে 1 4 ও 9 রয়েছে, কিন্তু 41 44 ও 79 বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়। এটাই আমাদের উত্তর। দেখো ভাইয়া, তাহলে আমাদের একদম এটুকু লিখলেই তুমি মোটামুটি সংক্ষিপ্ততা ছিল 2 মার্ক পাবা। ঠিক আছে, তাহলে দেখো আমি কি লিখছিলাম, আমরা জানি বর্গ সংখ্যার নিয়ম অনুসারে একক স্থানে 0 0 1 4 5 তারপরে 6 তারপরে কি 9 হলেই বর্গ সংখ্যা হয় না। কারণ কি, হতেও পারে নাও পারে, সেটা তোমাকে ব্যাখ্যাটা বোঝাইছি। কারণ 41 44 আর আরেকটা আমরা কি লিখতে পারি বলতো ও 79 সংখ্যা তিনটির একক স্থানে যথাক্রমে 1 4 ও কত আছে বলতো 9 রয়েছে, কিন্তু 41 44 79 বর্গ সংখ্যা নয়। এটাই আমাদের মূল কারণ। বুঝতে পারছো, হতেও পারে না পারে, এটুকু লিখলেই এনাফ। আশা করি আমরা বুঝতে পারছি একদম ক্লিয়ার ব্যাখ্যাটা। এবার আসো 2 নাম্বারটা কি বলছে। 2 নাম্বারটা আমাদের বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, এবং সেগুলো আমাদের কি করতে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলছে, পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এবার দেখো আমরা এখানে 2 নাম্বারটা লিখবা যে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে লিখবা আমরা জানি যে একক স্থানে 2 3 7 ও 8 থাকলে পূর্ণবর্গ হয় না। আমরা কি জানি ভাইয়া বলতো, একক স্থানে 0 3 7 8 থাকলে পূর্ণবর্গ হয় না। তাহলে দেখো তো এখানে কোন কোন সংখ্যা আছে, তাহলে লিখবা এখানে আমাদের কি আছে বলতো 7, প্রথমটাই আছে। তাহলে 1057, এরপরে আছে কত বলতো আমাদের এই যে 23 4 5 3, এরপরে কি আছে বলতো আমাদের সবগুলো 3 3 3 3 3 3 3, কয়টা 3 5টা 3,
এরপরে আমাদের কি আছে বলো তো, এই যে 108 এটা একটা, এরপরে দেখো তো এটাই। তাহলে দেখো তো এই কয়টা সংখ্যাগুলোর আমাদের একক স্থানে কি কি আছে বলো তো, এই যে 3 আছে, এই যে 8 আছে, এই যে 7 আছে, এই যে 3 আছে। আমাদের কি এই যে 8 7 3 এগুলো থাকলে কি আমাদের পূর্ণবর্গ হয় না? তাহলে আমরা লিখলাম যে এত এত এখানে এত 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 সংখ্যাগুলোর একক স্থানে যথা ক্রমে 3 7 ও 8 রয়েছে, তাই এগুলো পূর্ণবর্গ নয়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের এগুলো আছে, তাই এগুলো কি পূর্ণবর্গ নয়। এবার আসো আর দুটোর বাকি সংখ্যা দুটো আছে, তাহলে আমরা কি জানি বলো তো, এই যে এটা এবার লিখবা আবার অন্যদিকে কত কত ভাইয়া বলো তো, 3 9 6 9 ও 1 4 1 6 1 সংখ্যা দুটির আমাদের দেখো তো সংখ্যা দুটির এখানে কি আছে, 9 আছে, 9 আর 1 থাকলে হতেও পারে নাও পারে না ভাইয়া, কিন্তু সংখ্যা দুটির 3 9 6 9 3 9 6 9 যা 63 বর্গ, যা 63 বর্গ সংখ্যা, এবং আমাদের 1 4 1 6 9 যা আমাদের এটা কিসের বর্গ সংখ্যা ভাইয়া? দুল আমরা একটু ক্যালকুলেটর দেখি, তাহলে এটা আমাদের 119 বর্গ সংখ্যা, যা 119 বর্গ সংখ্যা। তাহলে ভাই আমরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো, তাহলে আমরা একদম ভাষা লিখে দিছি কিন্তু একদম ক্লিয়ার করে। তাহলে দেখো আমাদের এই জায়গাতে আসে আমাদের কি জানি বলো তো, 9 থাকলে আর 1 থাকলে পূর্ণবর্গ হতেও পারে নাও পারে, কিন্তু ভাইয়া এখানে যে 3969 এটার হচ্ছে যে কয়তর বর্গ, 63 গুণ করলে ওটাই বাড়ায়, এবং আরেকটা যেটা আছে 14169 119 আর 119 গুণ করলে এটাই বাড়ায়। বুঝতে পারছো বিষয়টা? এটা আর বর্গ। তাহলে আমরা এখন কি বলতে পারি বলো তো, এখন আমরা বলতে পারি যে অতএব, আমি সুন্দর করে এখানে ধরো এটা সবগুলো তো বুঝতে পারছো, এখন আমাদের অতএব তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোন দুইটা বলো তো, এইটা আর আমাদের কি আছে বলো তো, এই যে এটা আর এটা আমাদের কি বলতো, পূর্ণবর্গ সংখ্যা, তাই না? বুঝতে পারছো? দেখো আমি আবার একটু বলে দেই, বলছিল যে নিচের সংখ্যাগুলোর মধ্যে থেকে পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে কি ইউজ করছি, এগুলো পূর্ণবর্গ না, সেগুলো আমরা বাদ দিছি। তাহলে আমরা জানি 2 3 7 8 থাকলে পূর্ণবর্গ হয় না, এখানে সবগুলোতে এখানে 7 ওখানে 3 এখানে 3 এখানে 8 আছে, সংখ্যাগুলোর একক স্থানে যথাক্রমে এত এত রয়েছে, তাই এগুলো পূর্ণবর্গ নয়। এবার আসো আমাদের 9 আর 1 থাকলে হতেও পারে নাও পারে, তাই আমরা লিখছি সংখ্যা দুটির এত যায় 63 বর্গ, এটা আবার 119 বর্গ। তাহলে আমরা লিখতেই পারি, এখন লিখে আমরা লিখতে পারি না, অতএব যে পূর্ণবর্গ সংখ্যা কি লিখতে পারি বলতো, পূর্ণবর্গ সংখ্যা আমাদের কি কি বলতো, একটা হচ্ছে যে কি, এই যে কত আছে বলতো 39 69, একটা কি বলতো 14100, আমাদের কত 61, এখানে 61 হবে, একটু মিস্টেক আছে, এখানে কত হবে বলতো 14161। তাহলে এটা আমাদের অঙ্ক অ্যান্সার। বুঝতে পারছো? একটু তোমার হয়তো বা বোর্ডের সমস্যার জন্য একটু তোমার ঘিসিমিসি হচ্ছে, কিংবা তুমি কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারতেছো ভাইয়া। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কনসেপ্টটা তোমার ক্লিয়ার করে দিছি, তুমি তোমার মতোকে সাজিয়ে নিবা, ঠিক আছে? বুঝতে পারছো? আশা করি আমরা এই সমাধানটাও পালাম। এবার আসো তাহলে আমাদের এরপরে কি বলছে, এরপরে স্লাইডে বলছে
5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক, 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা পূর্ণবর্গ নয় বলে তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবা। দেখো একদম ইজি, যে কিছু কিছু 5টা সংখ্যা লিখতে বলছি ইচ্ছা মতো, সেই সংখ্যা মধ্যে দেখেই তুমি বুঝতে পারবা যে এগুলো পূর্ণবর্গ নয়। এটা তো একদম ইজি, আশা করি তুমি এটা পারবা। তোমার এটা HW দেওয়া থাকলো, তোমরা সবাই চেষ্টা করবে এটা করতে। তোমরা যারা যারা করতে পারবা তারা অবশ্যই কমেন্টে জানাবা, ফেসবুকে হোক অথবা ইউটিউবে হোক, কমেন্টে জানাবা ভাইয়া আমি এটা পারছি। বুঝতে পারছো বিষয়টা? এটা তোমাদের HW দিলাম, তাহলে তোমার ইচ্ছা মতো লিখবা। আমি 2-1টা লিখে দিই। ধরো লিখলা তুমি 6793, এটা একটা লিখছো। আমার একটা কি লিখছো 732070, এটা একটা লিখছো। এখন দেখো তো ভাইয়া, আমরা কি জানি 3 থাকলে কি সেটা কি পূর্ণবর্গ আমাদের হবে না, একদম শিওর যে 3 থাকলে পূর্ণবর্গ হয় না। আবার জোড়া শূন্য মানে বিজোড় সংখ্যক শূন্য থাকলে কি সেটা পূর্ণবর্গ হবে না, এটাও কিন্তু আমরা ক্লিয়ার। এইরকম করে ভাইয়া তুমি 5টা সংখ্যা লিখে তুমি বাসায় প্র্যাকটিস করবা এবং তুমি অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া আমি 3 নাম্বারটা সমাধান করতে পারছি। আশা করি বুঝতে পারছো। এই ভিডিওটা একটু লং হলো, তোমরা এই ভিডিওটা লং হওয়ার কারণে বেসিকটা আমরা ক্লিয়ার করে দিছি। আর তুমি আশা করি এই বেসিক ক্লিয়ার হলে আর কোনো অঙ্কতে ঠেকবে না ইনশাল্লাহ। পরবর্তী পর্বে আমরা এরপরে যেগুলো কাজ আছে উদাহরণগুলো সবগুলো সমাধান করব। তোমরা জেনে রাখো যে আমরা এই চ্যানেলে এখন থেকে তোমাদের নিয়মিত আমরা ভিডিও দিব, সেটা হচ্ছে যে একদম বইয়ের শুরু থেকে যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক একদম বেসিক থেকে বুঝাই তোমাদের দেবো, যাতে তুমি কখনো MCQ আর শর্ট কোশ্চেনের ঠেকো না। আমাদের টার্গেট হচ্ছে তোমরা MCQ আর শর্ট কোশ্চেন দিলে ভালো করতে পারো। বুঝতে পারছো? অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধু বান্ধবদের ইনভাইট করবা। আসসালামু আলাইকুম।